মারাত্মক ওয়েদার ভাই, বৃষ্টি দিয়েছে ভাই, এইসব জিনিসগুলো দেখে না মারাত্মক মজা লাগছে। হর হর মহাদেব, লিটারালি বলছি গাইস, এই ট্রেক করতে না আমাদের অনেক কষ্ট হবে, শুধু এই কষ্টের মাঝে না हर हर महादेव बोलो। मतलब कोई अगर आए उसका बजट भी नहीं है, मिनी बजट में ट्रैवल कर रहा है तो उनका भी तो कोई दिक्कत कर दोगे। हाँ बिल्कुल। हमने परसों एक बाबा लोग आए थे जो यहाँ आए थे, कहाँ से, वृंदावन से। तो मतलब बाहर पे सो रहे थे तो उनके पास पैसे नहीं थे। अच्छा। तो मैंने उनको अपने टेंट में फ्री में सुला दिया था। ऐसे कोई दिक्कत नहीं भाई जी, अगर किसी के पास पैसे नहीं तो कोई दिक्कत नहीं। केदारनाथ যেখানে বসবাস করে স্বয়ং দেবাদিদেব মহাদেব, হিমালয়ের গারওয়ালি পর্বতের মন্দাকিনী নদীর পাশেই অবস্থিত এই কেদারনাথ মন্দির 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। তাছাড়াও উত্তরাখণ্ডের ছোট 4 ধামের মধ্যে অন্যতম একটি ধাম কিন্তু হচ্ছে এই কেদারনাথ মন্দির। কেদারনাথ যাওয়ার স্বপ্ন দেখাটা যতটা সহজ, পৌঁছানোটা কিন্তু ততটাও সহজ নয়। আজকের পর্বটা থাকছে সোনপ্রয়াগ থেকে কিভাবে পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছালাম এবং কেদারনাথ পৌঁছে কোন কোন জায়গা ঘুরে দেখলাম, সেগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। কলকাতা থেকে সোনপ্রয়াগ কিভাবে পৌঁছেছিলাম, কত টাকা খরচ হয়েছিল, সেই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, উপরের আই বাটনে, তাছাড়াও ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো গাইজ, ঘড়ির কাটায় প্রায় 10টা বেজে গেছে, তো আমরা এখন ট্রেক স্টার্ট করবো। তার আগে এই রুটি এবং সবজিটা খাওয়া দাওয়া করে নিচ্ছি। টেস্ট কিন্তু ভাই মারাত্মক টেস্ট, খুব সুন্দর লাগছে খেতে। বাজছে প্রায় 11:30, এখনো পর্যন্ত বেরোতে পারিনি, কারণ এই হচ্ছে বৃষ্টি লাগিয়ে দিয়েছে ঝিরঝিরি। তো কী করবো ওটাই ভাবছি, বাট বেরোতে তো হবে, আজকে আমাদেরকে পৌঁছতে হবে উপরে। তো অবশ্যই বৃষ্টির সময় এসেছি যখন, বৃষ্টিটাকে আমাদেরকে মেনে নিতে হবে। তো চলো রেনকোট পরে বেরিয়ে পড়বো। কথাই আছে, শীতের কাঁথা আর বর্ষার ছাতা কোনোটাই ছাড়তে নেই। তো মাথায় রাখবেন, কেদারনাথ গেলে কিন্তু আপনাদের এই দুটো জিনিসই ক্যারি করতে হবে। তো গাইজ, আপাতত কিন্তু সোনপ্রয়াগ এসে পৌঁছেছি, আর এখানে কিন্তু রেজিস্ট্রেশন চেক হচ্ছে, দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায়। তো আপাতত আমাদের ডকুমেন্টগুলো বের করছি, মানে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বের করছি, সেগুলো এখানে ভেরিফিকেশন করিয়ে আমরা এন্ট্রি মারবো। তো চলুন যাওয়া যাক। এখানে কিন্তু রেজিস্ট্রেশন চেক হলো, এবার আমরা এখান থেকে ট্রেক স্টার্ট করবো। এখান থেকে আমাদেরকে প্রথমত গৌরীকুণ্ড যেতে হবে। তো ফাইনালি সোনপ্রয়াগে যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজে এসে পৌঁছেছি। এখান থেকে কিন্তু আমাদেরকে শেয়ার ট্যাক্সি ধরতে হবে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। ট্যাক্সিতে চেপে পড়েছি আর ট্যাক্সি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপাতত গৌরীকুণ্ড যাচ্ছি, দেখা যাক, মোটামুটি আধ ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাবো গৌরীকুণ্ড। তারপরে কিন্তু আমাদের ট্রেক স্টার্ট হয়ে যাবে, আর যাত্রার কিন্তু মজা নিতে থাকো তোমরা, শুধু দেখতে থাকো ভিডিওটা জাস্ট। আপাতত কিন্তু গৌরীকুণ্ড পৌঁছাতে পারিনি, ট্যাক্সি স্ট্যান্ডও পৌঁছাতে পারিনি। ট্যাক্সি স্ট্যান্ড এখনও দূরে আছে দেখতে পাচ্ছি, তবে কিন্তু প্রচুর জাম লেগে গেছে, তার জন্য আর কি রাস্তায় আধা রাস্তায় নেমে পড়লাম হাঁটার জন্য। ট্যাক্সি স্ট্যান্ড হয়েছে একটা, তো এটা কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ছিল না। যাই হোক, এখন হয়ে গেছে নতুন করে, সুবিধা হয়েছে অনেকটাই। ফাইনালি কিন্তু গৌরীকুণ্ড এসে পৌঁছালাম। পেছনে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, সেগুলো থেকে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো আমি আপাতত গৌরীকুণ্ডে এসে পৌঁছেছি, আর পেছনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খচ্চর বা ঘোড়ার কাউন্টার। তো খচ্চর বা ঘোড়ায় যেতে চাইলে এখান থেকে কিন্তু আপনাদেরকে পার্চি কাটাতে হবে। তো ট্রেক কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, আর পেছনে আছে ইন্দ্রজিৎ ও পাপ্পু। আমি হাঁটছি আগের দিকে, আর এনার্জি কিন্তু এখন ফুল লেভেলের আছে। দেখা যাক কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারি। তো ভাই, কেদারনাথ গেলে না হেঁটে চলো, একটু যদি কষ্টই না করবে তাহলে মহাদেবের কাছে যাওয়ার নামটাই কী হলো ভাই, কোনো লাভ নেই। এই খচ্চর ঘোড়া এদেরকে কষ্ট দিয়ে ওঠা, তার থেকে ভাই নিজে কষ্ট করে ওঠো, মহাদেবের দর্শন সত্যি পাবে। আর সত্যি এই যাত্রাটা না লাভবান হবে। भैया कितना लेते हो पिट्ठू के जाने में? हाँ भाई, कितना लेते हो पिट्ठू में ऊपर जाने के लिए? 5-6 हज़ार लेते हैं भाई। हाँ, 5-6 हज़ार। 5-6 हज़ार। जाना आना भाड़ा 10 हज़ार ना, ठीक है। এখন পর্যন্ত কিন্তু জঙ্গল ঝাট্টি 3.5 কিলোমিটার মোড়ে লেখা আছে দেখতে পাচ্ছেন, ঠিক আমার সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে কিন্তু এন্ট্রান্স। তো এদিক দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো গাইজ, আপাতত কিন্তু প্রায় 1 কিলোমিটার মতো পথ আমরা সম্পূর্ণ করলাম, মানে 1 কিলোমিটার মতো পথ আমরা চড়ে উঠলাম। তারপরে ঠিক কিন্তু এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা, জাস্ট ভিউটা একবার দেখুন কত সুন্দর। এখনো তো আসল নজারা বাকি আছে উপরে, মানে এখনো অনেক কিছু দেখা বাকি আছে। চলো শুধু আমাদের সঙ্গে যুক্ত থাকো। কাহা से हो? हाँ, हम तो भाई महाराष्ट्र से। महाराष्ट्र? महाराष्ट्र में कहाँ रहते हो? हमारा वाशिम जिला पड़ता है मन लगा था। अच्छा, ऊपर जा रहे हो क्या उतर रहे हो? ऊपर जा रहे हैं महादेव के पास दर्शन के लिए। अच्छा, हर हर महादेव। हर महादेव।
সব কিন্তু খাবার সামগ্রী ওঠাচ্ছে এই ট্র্যাক্টরের মাধ্যমে, ছোট ট্র্যাক্টরের মাধ্যমে। বড় ট্র্যাক্টরও কিন্তু চলে মাঝে মধ্যে, কারণ আগের বার যখন এসেছিলাম তখন নামার সময় দেখেছিলাম। তো প্রায় জঙ্গল ছেটির কাছাকাছি চলে এসেছি। সামনে কিন্তু টয়লেট দেখতে পাবেন, আপনাদের প্রয়োজন হলে টয়লেট ইউজ করতে পারেন। ওই জায়গা থেকে কিন্তু আমরা উঠে এলাম, এদিক দিয়ে এসে এদিক দিয়ে উঠলাম। তো আমাদের কিন্তু আরও উপর দিকে উঠে যেতে হবে। তো গাইজ, আপনাদের তো একটা কথা বলা হয়নি, যারা আর কি রেজিস্ট্রেশন করে আসছে না, মানে ভুলে গেছে বা করে আনিনি, তাদের কিন্তু আধার কার্ড দেখিয়ে কিন্তু এন্ট্রি হচ্ছে। মানে তাদের একটা ডায়েরি আছে বা খাতা আছে, সেই খাতাতে আধারের ডিটেলস নিয়ে উঠতে দিচ্ছে। তো জঙ্গল ছেটটি কিন্তু এখনও প্রায় 1.5 কিলোমিটার মতো। কী হাঁটছি বুঝতে পারছি না, লাগেজগুলো ভারী ভারী হয়ে গেছে। এত লাগেজ কমানোর পর না, তাও যেন ভারী থেকে গেছে। তো আমরা দুজন তো ঠিকঠাক আছি, ইন্দ্রজিতের কিন্তু অবস্থা খুব একটা ভালো নেই। তো গাইস, এই ওয়াটারফলটা দেখো, জাস্ট একদম না পাহাড়ের চূড়া থেকে পড়ছে আর একদম সরু হয়ে পড়তে পড়তে নেমে যাচ্ছে নদীতে। জাস্ট খুব সুন্দর লাগছে। তো গাইস, আরও কিন্তু একটা ওয়াটারফল আমাদের ঠিক বা সাইডে পড়লো, দেখবেন, দেখুন। তো ভাই, এক কষ্টকর রুট দিয়ে ওঠার সময় যা কষ্ট হচ্ছে, এই সব ধরনের ওয়াটারফলগুলো দেখে না কষ্টগুলো দূর হয়ে যাচ্ছে। মানে যখনই দেখছি এগুলো, দেখুন ওয়াটারফলগুলো কত উপর থেকে পড়ছে, তো এগুলো দেখার সঙ্গে সঙ্গে সব কষ্ট যেন দূর হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে আর কি। তো ভাই, ওয়েদারের কিন্তু কোনো সঠিক টাইম নাই, কখন বৃষ্টি কখন রোদ কিছু বোঝা যাচ্ছে না। ওয়েদারের জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেল। জঙ্গল ছেট্টি ফাইনালি এসে পৌঁছেছি। তো গাইজ, আপাতত কিন্তু জঙ্গল ছেট্টি এসে পৌঁছেছি। মানে এতক্ষণে আমাদের 4 কিলোমিটার পথ জার্নি কমপ্লিট হলো, কিন্তু সময় এতে লেগে গেছে প্রায় 3 ঘন্টা মতো। এই মুহূর্তে কিন্তু জঙ্গল ছেটিতে বসে আছি, আর জঙ্গল ছেটিতে কিন্তু GMVN-এর কিন্তু এখানে ক্যাম্প পেয়ে যাবেন। আপনারা যদি চান এখানে স্টে করার, তো স্টে করার ব্যবস্থা কিন্তু আছে। আর তাছাড়াও কিন্তু এখানে গভর্নমেন্ট টয়লেট কিন্তু দেওয়া রয়েছে, মানে গভর্নমেন্ট টয়লেট দেওয়া রয়েছে, সেখানে আপনারা অসুবিধা হলে ইউজ করতে পারেন। আর আপাতত আমরা এখন কিন্তু ছোলা টোলা নিয়ে এসেছি, এগুলো একটু খেয়ে নেবো, তারপর আবার ট্রেক স্টার্ট করবো। ঘড়ির কাটায় সময় হচ্ছে প্রায় 3:30, মানে আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ট্রেক করলাম, তারপরে এসে জঙ্গল ছেট্টি এসে পৌঁছালাম। তো প্রথমত খেয়ে নিই একটু ছোলাগুলো, তারপর আবার ট্রেক স্টার্ট করব। তো গাইজ, যত উঠছি তত কিন্তু টেম্পারেচার নেমে যাচ্ছে, আর নিচে গরমে যেহেতু ঘেমে গেছিলাম, তাই জামাগুলো কিন্তু পুরোটাই ঘেমে গেছে। তো এখন একটু ভিজা ভিজা লাগছে, ঠান্ডা লাগছে। দেখা যাক চেঞ্জ করার কোনো উপায় পাই কি। তবে জঙ্গল থেকে ছেট্টি থেকে এখন ট্রেক করা স্টার্ট করলাম। এবার আমাদেরকে একটু পা টেনে ট্রেক করতে হবে। আমাদের বোতলের জল কিন্তু প্রায় শেষ, তো এই ঝর্ণার জল খেয়ে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে, মানে সার্ভাইভ করতে হবে। চলো দেখি, এই জলটাই নিয়ে নেব, তারপর আবার কন্টিনিউ ট্রেক করব। ভাই, একে তো এত কষ্টকর ট্রেক, তারপরে বৃষ্টি, তারপরে এই ঘোড়ার খচ্চরের নোংরাগুলো, সত্যি ভাই প্রচণ্ড বিরক্ত খেয়ে যাচ্ছে। মানুষ যে কবে বুঝবে আর কি, বোঝা মুশকিল। ঠিক এই রাস্তা ধরে আসলাম, আর ঠিক এদিক দিয়ে কিন্তু ঘুরে এদিক দিয়ে উঠতে হবে। তবে আপনারা যদি চান তাহলে ঠিক এই রাস্তা দিয়ে একটা শর্টকাট উঠছে, তো আমরা ভাবছি ওই শর্টকাটটাই নেব। চলো যাওয়া যাক। একটু রিস্ক, তোমরা কিন্তু নিলে দেখে শুনে নেবে। তো গাইস, এই হচ্ছে কিছু রাস্তা, দেখুন এই হয়ে উঠতে হবে খাড়া। তো চলো, তুমি আগে চলো, বড় শরীর নিয়ে একটু দেখে কিন্তু। হ্যাঁ, ফোরদর একবার আওয়াজ দাও, হর মহাদেব। চলো, হর হর মহাদেব। তো গাইস, এই রাস্তাটা কিন্তু ইয়াং জেনারেশন ছাড়া কেউ নেবেন না, প্রচণ্ড রিস্কি রাস্তা আছে, স্লিপ হয়ে গেলে প্রবলেম আছে। যাদের কনফিডেন্স আসবে যে না পারবো, তারাই কিন্তু একমাত্র নেবে। জয় সিয়ারাম। শুরু করবো। কাল হারা, দুঃখ হারা, কাষ্ট হারা, দরিদ্র হারা, হর হর মহাদেব। এই যে ঘোড়াগুলো যাচ্ছে, আর যারা যাচ্ছে পাতি ভাষায় বলা হয় বুড়ো বুড়ো ধাঁড়। তো বুড়ো বুড়ো ধাঁড় হয়ে না এই ঘোড়া আর খচ্চরকে কষ্ট দিচ্ছে ভাই, বলার নাই ভাই কিছু। কিস্তি বেরিয়ে আসছে মুখ থেকে এদের দেখে। একেতে অবলা প্রাণী, তারপর এভাবে কষ্ট দিচ্ছে। আর মানে কি বলুন তো, রুল দিয়ে মারছে শুধু, মানে লাঠি দিয়ে। স্লো যখনই চলছে খচ্চর বা ঘোড়াগুলো, তখনই রুল দিয়ে মারছে। এভাবে কষ্ট কে দেয় ভাই? মুন্নি করতে এসে ভাই পাপ করছে। পেছনে কিন্তু একটা বোর্ড দেখলাম, যেখানে লেখা ছিল 10 কিলোমিটার। তবে আদৌ 10 কিলোমিটার কি জানি না, ওটা যদি 16 কিলোমিটার হিসাবে তাহলে 10 কিলোমিটার, তাহলে এখনও কিন্তু 17 থেকে 16 কিলোমিটার ট্রেক আমাদের বাকি।
আর প্রায় কাছাকাছি কিন্তু আরও একটা ওয়াটারফল আছে, চলো সেটা দেখাই তোমাদের। তো গাইজ আপাতত কিন্তু এই জায়গায় এসে পৌঁছালাম। আর এখান থেকে যে বাঁদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ট্রেকিংয়ের রুট, হ্যাঁ। আর এদিক দিয়ে এখান থেকে যেটা নেমে যাচ্ছে এটা হচ্ছে ঘোড়া বা খচ্চরদের জন্য। এদিক দিয়ে গিয়ে তারা ওই দিক দিয়ে হয়ে ওঠে। আর আমরা কিন্তু ট্রেক করে গিয়ে সামনে হয়ে গিয়ে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সামনে, ওই ব্রিজটা কিন্তু পার করব। তো চলো বেশি সময় নষ্ট করবো না, আপাতত একটু রেস্ট করে নিই, কারণ অনেকটা হাঁটলাম। তারপর আবার ওই ব্রিজের কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো যারা ভাবছো খাড়া উঠতে পারবে না তারা কিন্তু ওই রাস্তাটা নিতে পারো। তো এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়া কিন্তু শর্ট, আর ওই রাস্তাটা প্রচণ্ড লং আছে, কিন্তু প্লেন সমতলভাবে যাচ্ছে। তো ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু তোমাদের অতটা কষ্ট হবে না, কিন্তু সময় লেগে যাবে। তো আমরা এদিক দিয়ে যাবো, একটু কষ্ট হলো। তো গাইজ এই দোকান থেকে চা নিলাম 20 টাকা, আর 20 টাকা দিয়ে এটুকু চা ভাই, 10 টাকার চা 20 টাকায়। আর বিস্কুট এনেছিলাম, কিনতে হলো না। চলো এটা খেয়ে নিই, দিয়ে আবার ট্রেক স্টার্ট করবো। তো গাইজ ভেবেছিলাম ওই ব্রিজের কাছে গিয়ে কিন্তু ভিডিও শ্যুট করবো, তবে এটা সুন্দর যেটা না দেখে না থামতে পারলাম না নিজেকে। এখানে জলটা নেমে যাচ্ছে, যে সুন্দর লাগছে না, দেখুন জাস্ট আপনারা একবার। মানে দেখুন এই জায়গাটা দিয়ে নেমে যাচ্ছে না, তো আর জলটা দেখতে পাওয়া যাচ্ছে না, বয়ে চলে যাচ্ছে সরাসরি। আর দেখুন মেঘগুলো কিন্তু পাহাড়ে এসে মিশে গেছে, পুরোপুরিভাবে মেঘগুলো এসে মিশে গেছে, যা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। মারাত্মক ওয়েদার ভাই, বৃষ্টিতে এসে ভাই এইসব জিনিসগুলো দেখে না মারাত্মক মজা লাগছে। মেঘ ভেসে যাচ্ছে দেখুন জাস্ট। মানে ঠিক আমরা এদিক দিয়ে ব্রিজটা পার হয়ে যখন যাব, ট্রেক করে যখন উঠবো না, তখন আমাদের কাছে মেঘ থাকবে। আর বৃষ্টির কারণে জলের স্রোতটা দেখো কতটা, কি হারে স্রোত বয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে স্রোতের কারণ একমাত্র বৃষ্টি। বরফ গলা জল এতটা হয় না, বৃষ্টির জন্য আর কি অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। জানি না কি হবে ভাই, কেদারনাথ আসলে আসার মানে কেদারনাথ যাবো এটা তো একটা ঠিক আছে, কিন্তু বাড়ি ফিরবো ভাই এটা কিন্তু সঠিক জানি না, কারণ কেদারনাথ এমনই একটা ট্রেক, বাড়ি ফিরবো কি কেউই জানে না এখানে যারা আছে। চলো বেশি সময় নষ্ট করবো না, ওই ব্রিজের ওদিকে চলে যাই। কেদারনাথ এর আগে ধরে এসেছিলাম, মানে আগের বছর সেপ্টেম্বর অক্টোবরে, তবে এইবারে যে এক্সপিরিয়েন্সটা থাকলো না সত্যি মারাত্মক অভিজ্ঞতা থাকলো। আরও একটা কিন্তু ওয়াটারফল, আর এই ওয়াটারফলটা কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগছে, যেভাবে সাজানো রয়েছে না মারাত্মক লাগছে ভাই। এক ফটো তো बनती है, তো ফটোগুলো ইনস্টাগ্রামে কিন্তু পেয়ে যাবে। ইনস্টাগ্রামের নামটা শো করছে, ফলো করে নাও। আর ওখানে কিন্তু আমি ডেলি আপডেটস দিই, তবে কোথাকার ট্রাভেল আছে বা ট্যুর আছে সেগুলো কিন্তু ওখানে আমার আপডেট থাকে, অবশ্যই ওখানে ফলো করে নাও ইনস্টাগ্রাম আইডিটা। ভাই জীবনে ইনকাম অনেক হবে আর অন্যান্য শখ পূরণ অনেক হবে। যদি সনাতন ধর্ম থেকে বিলং করে তাও অবশ্যই একবার এই কেদারনাথে ট্রেক করে দেখো। আর চাইলে কিন্তু ভাই না, মহাদেবের কৃপা চাই। আর এদিক দিয়ে কিন্তু এই ব্রিজটা যখন আমরা এসেছিলাম তখন এটাই ছিল, এটা কিন্তু নতুনভাবে করা হয়েছে। তো যাই হোক ভালো হলো, ঘোড়ার জন্য ওদিক দিয়ে দিয়েছে, আর মানুষদের জন্য মানে যারা ট্রেক করছে তাদের জন্য কিন্তু এটা। হর হর মহাদেব, লিটারালি বলছি গাইস, এই ট্রেক করতে গেলে আমাদের অনেক কষ্ট হবে, শুধু এই কষ্টের মাঝে না হর হর মহাদেব বলো, দেখবে কষ্ট যেন কোথায় দূরে চলে যাচ্ছে বুঝতেও পারবে না। গালাগালি না দিয়ে না থাকতে পারছি না, সত্যি বলছি গাইস। এসব দুচিত ভাইগুলো পারবে না আসতে, চলে আসবে, তারপরে সে এই অবলা প্রাণীগুলোকে কষ্ট দেবে। সত্যি আমার ভিডিও যারা দেখছে তারা ভাই রিকোয়েস্ট করছি এরকম কাজ করো না, পারলে ভাই নিজের ক্ষমতায় আসো, আর না হলে বাজেট নিয়ে আসো। হেলিকপ্টার রয়েছে, হেলিকপ্টার বুক করো, না হলে টুইটু বুক করো, আর নাহলে পালকি বুক করো, তবে এই ধরনের কাজ কিন্তু করো না। তো ভাই ছেলে হয় না তো এরকম ইন্দ্রজিতের মতো, ওর শরীর যেহেতু বড় একটু ভারী, তো ওর কিন্তু ট্রেক করতে প্রচুর কষ্ট হচ্ছে, তাও কিন্তু ও ট্রেক করছে। ও একবারও বলছে না আমি ঘোড়াতে চাপবো, তবে ঘোড়াওয়ালাদের সঙ্গে কিন্তু অলরেডি দুবারও তর্ক করে নিয়েছে। মানে তাকে বলেছিল যে ঘোড়ে মে যাওগে, इसलिए এই বলাটাতে তার সঙ্গে আর কি তর্কাতর্কি করে নিয়েছে। দেখো ও কিন্তু পারছে না, ও কিন্তু পারছে না, তবে তাও মোটামুটি ট্রেক করে আসছে কষ্ট করে। তো ভাই তোমাদের উদ্দেশ্যে এটাই বলছি, পারো ভাই চেষ্টা করো, চেষ্টা করলে সব পাওয়া যায়, আর মহাদেবের জন্য এটুকু কষ্ট কিন্তু করাই যায়। তো ভাই এটা কিন্তু অনেক ট্রেন্ড চলছে, প্রায় আমাদের সাথে না হরিদ্বার থেকে আস্তে আস্তে এই কেদারনাথ এত দূর উঠতে পর্যন্ত প্রায় 5 থেকে 6 বার হলো। কিছু লোক বসে থাকছে, দাঁড়িয়ে থাকছে রাস্তায়,
তার দুটো মেয়ে নিয়ে নিয়েছে হয়তো, বা ফ্যামিলির সাথে দাঁড়িয়ে থাকছে, এসে বলছে ভাই শুনো না, তারপর বলছে যে মেরা পার্স গির গেয়া তো তোরা মদদ করে দে তো ঘর যা सकते। তো আমরা কিন্তু করবো না এটা বলছি না, আমরা সাহায্য করব, তবে ওদের দেখে না আমরা বুঝতে পারছি যে ওরা টিক লাগাচ্ছে এটাই, এই প্ল্যানে মানে আর্নিং বেরিয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু এগুলো আমরা অ্যাভয়েড করছি। তো তোমরাও কিন্তু আসলে এরকম হবে, দিতে বারণ করবো না, দাও কিন্তু ভেরিফাই করে দাও। আরও একটা কিন্তু ওয়াটারফল, আর এটাও কিন্তু খুব সুন্দর, দেখো উপরটা খুব সুন্দর ওয়াটারফল কিন্তু এটাও একটা। তো গাইজ এই সবুজ প্রকৃতিটা দেখতে পাচ্ছ কি না, এই সবুজ প্রকৃতিটা দেখার জন্যই কিন্তু আমরা এই বৃষ্টির মধ্যে এসেছি, অর্থাৎ এই বর্ষায় এসেছি, যেটা কেউ করে না সেটা আমরা করেছি। তো চলো পরে আরও অনেক ভিউ দেখাতে বাকি আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগার অফ ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রচণ্ড কষ্ট হচ্ছে ভাই তোমাদের জন্য, এই কষ্টের উপর আবার এই কষ্ট করছি, অবশ্যই একটু দাম দিয়ে যাও। তো ভাই এখানে কিন্তু ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, এখনই একদম ক্লিয়ার ছিল, আবারও কিন্তু বৃষ্টি পড়তে লাগলো। তো কিছু করার নাই, যাই হোক এখন যদি আরও বড় বৃষ্টিও চলে আসে তা আমাদেরকে এগিয়ে এগিয়ে যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে। চলো, বাবা আমাদের ডেকেছে তাই আজ আসতে পেরেছি। তো গাইজ এখনও কিন্তু ট্রেক করছি, আর এখন আমরা আছি রামবাড়া বলে একটি জায়গায়। তো এখান থেকে কিন্তু কেদারনাথ মন্দিরে এখনও দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো, আর এখানে টেম্পারেচার পড়ছে 10 ডিগ্রি, আর এই 10 ডিগ্রি একটা গেঞ্জি পরে আর এই রেনকোট পরেই আছি, সারভাইভ করছি আর কি। এখনও আমাদের মধ্যে যে ইন্দ্রজিৎ ছিল এখনও কিন্তু আসেনি, ওর জন্য ওয়েট করছি, দেখি কতক্ষণে আসে, তারপর আবার একসঙ্গে ট্রেক করবো। তো গাইজ কেদারনাথ ওপেনিং হবে না প্রায় 2 মাস হয়ে গেল, আর এখনও কিন্তু বরফ পড়ে রয়েছে অলরেডি। তো গাইস সেদিন রাত্রি প্রায় 12টা নাগাদ পৌঁছে গেছিলাম কেদারনাথের কাছাকাছি বেস ক্যাম্পে। তবে সেদিন এতটাই টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করা পসিবল হয়নি। তো গাইস ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 2টো, আর এখন টেন্টের রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম এবং বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এবারে কেদারনাথ যাত্রায় একটা অভিজ্ঞতা থেকে গেল, আপনাদের একটা কথাই বলবো, আপনারা যে কোনো সময় কেদারনাথ আসুন, তবে এই বর্ষার সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নাহলে হয়তো ভাববেন বাবা আপনাকে ডেকেছেন তাই আসতে পেরেছেন, তবে বাবা হয়তো এমনভাবে ডেকে নিল যে আপনি আর বাড়ি ফিরতে পারলেন না। তো গাইজ কাল রাতের ট্রেনটা পৌঁছেছিলাম প্রায় 12টার কাছাকাছি, তারপর আর কি খাওয়া দাওয়া করতে পারিনি, সকালে যে রুটি খেয়েছিলাম সেটা খেয়ে আর কি কাটিয়ে নিয়েছি। তো শরীর প্রায় টায়ার্ড ছিল প্রচণ্ড, একটু কোনো আর কি কথা বলার মতো ক্ষমতা ছিল না, তার জন্য আর কি খাওয়া দাওয়াটা করে নিলাম, দিয়ে ওষুধ খেয়ে বেরিয়ে পড়লাম। কারণ আমাদের তিনজনেরই কিন্তু প্রায় শরীর অসুস্থ হয়ে গেছে, আর জ্বর টর এগুলো চলে এসছে। তো এখন ওষুধ খেয়ে সময় হচ্ছে 2টো, আর 2টোর সময় যাচ্ছি মন্দিরের দিকে। ট্রেন কিন্তু নিয়েছি বেস ক্যাম্পে, আমারই একজন বন্ধু আছে তার কাছ থেকে নেওয়া, তো তার সঙ্গে পরিচয় কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে করাচ্ছি। তার আগে প্রথমত মন্দিরে যাই, মন্দিরে গিয়ে মন্দিরটা দেখি, তারপর এই শরীরটা ঠিক করি। মন্দির দেখলে অবশ্যই শরীর আবার জায়গার তাই হয়ে যাবে। তো চলছে না ভাই শরীর, তাও কোনো মতো না। আজ হচ্ছে 2 জুলাই, তো আজকে কেদারনাথের ওয়েদার ঠিক এরকম। সকালে প্রায় 10টা পর্যন্ত ওয়েদার ঠিক ছিল, তারপর কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বেশ 1 ঘন্টা মতো হলো, তারপর বৃষ্টিটা থেমে গেছে। এখনও হচ্ছে, তবে সেই পরিমাণে হচ্ছে না, তার জন্য আর কি বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাই। তো এই বেস ক্যাম্পের পর থেকে না ট্রেক করতে মজা লাগছে, কারণ রাস্তায় নোংরা নেই, যাই থাক জল আছে ঠিকই কিন্তু নোংরা নেই, তার জন্য ট্রেক করতে মজা লাগছে। আর কষ্ট অবশ্যই হচ্ছে, কষ্ট হবে, কিছু করার নেই। আর ট্রেন কিন্তু একদম আমরা অল্প টাকায় পেয়েছি, তো ভিডিও কন্টিনিউ দেখো, ফুল ডিটেলস আছে তোমাদের দেওয়ার জন্য। আর যেই থালিটা খেলাম ভাত এবং ডাল, সেটা কিন্তু এখানে হাফ প্লেট 100 টাকা, আমরা হাফ প্লেট নিয়ে কিন্তু পুরোটা খেতে পারিনি। তো ফুল প্লেট 200 আর হাফ প্লেট 100, তো হাফ প্লেট নিলে আপনাদের হয়ে যাবে। আর তাছাড়াও ললিত বাবার আশ্রম তো আমি যাবো, গিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি ওখানে কী ধরনের খাবার পাওয়া যায় বা থাকার কি ব্যবস্থা রয়েছে ফ্রিতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগার অফ ইউটিউব চ্যানেল। এখানে চড়ানটা না খুব উঁচু, উঠতে একটু অসুবিধা হবে, তবে উঠে যাব। তো গাইজ হোটেল নেওয়ার বাজেট না থাকলে না ভয় নেই, প্রচুর হোটেল কেদারনাথে। এখন কি দেখলাম বাইরে আমরা যখন উঠছিলাম ট্রেক করে বেস ক্যাম্পের কিছুটা আগে 100 টাকাতে স্টে করার ব্যবস্থা দিচ্ছিল, তবে ওটা অতটাও
সিকিউর হতো না, ওর জন্য ওটা আমরা ওই অপশানটা আমরা চুজ করিনি। তো বেস ক্যাম্পে যেহেতু আমার পরিচিত ছিল তার জন্য সেখানে নেওয়া। আর দেখুন টেন্ট কতটা লাগানো রয়েছে, অর্থাৎ থাকার কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। তো গাইস কেদারনাথ আসার আমার টিকিট ছিল ওপেনিংয়ে, তবে কিছু কারণবশত সেটা আমাকে ক্যান্সেল করতে হয়। তারপর ভেবে দেখলাম যে এই সময় আসলে না পাহাড়ের সৌন্দর্যটা দেখতে পাবো, তার জন্য এটা চুজ করা। তবে এই যা মেঘের উৎপাত, কিছু দেখা যাচ্ছে না, গোটাই মেঘে ঢেকে নিয়েছে। সকালে কিন্তু খুব ভালো ভিউ পেয়েছিলাম, তবে এখন কিন্তু আর নেই। আর এখানে কিন্তু জলের বোতল ভাই 100 টাকা অবধি উঠে যাচ্ছে লিটার। তো এত টাকা দিয়ে জল কিনে খাওয়া ভাই সবার পক্ষে পসিবল না। আমরা কিনছি খুব রিয়ার, বাকিটা ভাই পাহাড়ের জল খেয়ে চালাচ্ছি। আর জল সেরকম পরিমাণে লাগছেও না শরীরে, এই ঠান্ডা টেম্পারেচার এখানে এই ওয়েদারে জলের প্রয়োজন হচ্ছে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু গেটের কাছাকাছি চলে এলাম। তো চলো ভিতর দিকে যাই, তার আগে কিছু ফটোশ্যুট করে নিই এখানে। আর এখান থেকে কিন্তু কিছুটা ভিউ আসছে ললিত বাবার আশ্রমের, বুঝতে পারছেন কি বলতে পারছি না, কিন্তু এখান থেকে প্রায় দেখা যাচ্ছে। চলো যাবো, তোমাদেরও দেখাবো। আমার কেদারনাথ আসা হলো কিন্তু প্রায় 9 মাস মতো, আর এই 9 মাসে না অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানেও নতুন একটা কিছু হচ্ছে, এই রাস্তাগুলোরও পরিবর্তন হয়েছে। আর যেটা বলছি তোমাদেরকে, এই ভিউটা দেখো জাস্ট, যেটার জন্য আমার আশা। মেঘগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেলে না খুব ভালো ভিউ আসবে। মহাদেবের কৃপায় যাতে মেঘগুলো ক্লিয়ার হয়ে যায় ভাই, তোমাদেরও কিছু দেখাতে পারবো। তো ভাই এই পিট্টু করে 70-80 কেজির মানুষকে পিঠের মতো তুলে না এই মন্দিরে আনা না চারটেখানে ব্যাপার না, আসল স্ট্রাগল হয়তো এগুলোকেই বলে। আপাতত আছি কিন্তু হেলিপ্যাডে, আর হেলিপ্যাডে বলতে হেলিপ্যাডের কাছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হেলিকপ্টার কিন্তু রাখা রয়েছে। এটা কিন্তু ওপেনিংয়ের সময় যে হেলিকপ্টারটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাই কিন্তু রাখা রয়েছে। আর আজ কিন্তু ওয়েদার খারাপের জন্য হেলিকপ্টার চলছে না, বন্ধ আছে। আছি কিন্তু একদম হেলিপ্যাডের কাছে। আর হেলিপ্যাডের ওই পাশটা দেখতে পাচ্ছেন যে আশ্রমটা, ওটাই হচ্ছে কিন্তু ললিত বাবার আশ্রম। তো চলো আগে মন্দিরে যাব, তারপর কিন্তু ওখানে একবার যাব আমি, কারণ এর আগেরবার যেতে পারিনি। কিন্তু ললিত বাবাজির সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, তবে এবার কিন্তু তার আশ্রমে যাব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, সব কিছু দেখতে পাবে। কিন্তু GMVN বেস ক্যাম্প এগুলো ছাড়াও কিন্তু অনেক রেস্টুরেন্ট বা এগুলো ছাড়াও অনেক কটেজ কিন্তু রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন স্বর্গারোহিণী কটেজ, আর এখানে দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট। তো এরকম কিন্তু অনেক কটেজ কিন্তু এখানে রয়েছে, তাছাড়া হোটেলস রয়েছে। আর এরকম টেন্ট কিন্তু প্রতি জায়গায় রাখা রয়েছে। আর রেজিস্ট্রেশন করে যে পাসটা নিয়ে এসছেন, সেই পাসটা কিন্তু এখানে দেখিয়ে টোকেনটা নিতে হবে, টোকেন কালেক্ট করতে হবে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। আপাতত কিন্তু চলে এসেছি মন্দিরের কাছে। আবার এখান থেকে কিন্তু প্রসাদের একটা ডালা নিয়ে নেবো, ডালা বলতে ব্যাগে এখানে দেয়, তো সেগুলো নিয়ে নেবো। কত দাম আছে, কিतना प्राइस है भैया? भाई 100 रुपए वाला भी है, 200 वाला है। 100 वाला कौन सा है? 100 वाला पंचमेवा प्रसाद है केदार बद्री के सिक्के के साथ। अच्छा, 200 वाला? 200 वाला है भैया चढ़ाने वाला, इसमें बेलपत्ती, चुन्नी, श्रृंगार, जनेवा सारी चीज मिलेगी आपको। अच्छा अच्छा। बाकी आप 500 वाला भी ले सकते हो, इसमें माला मिलेगी पंचमुखी रुद्राक्ष की। अच्छा ठीक है। गंगा जल के लिए कैन मिलेगी। তো গাইস এখানে কিন্তু আরো একটি ব্রিজ হচ্ছে, যেটা ধরে সরাসরি মন্দিরে যাওয়া যাবে, কারণ এই রাস্তা হয়ে ঘুরে গিয়ে আসতে হচ্ছে যেহেতু, তার জন্য এই ব্রিজটা কিন্তু নতুনভাবে করা হচ্ছে মন্দাকিনী নদীর উপরে। তো চলো এদিক দিয়ে আপনাদেরকে ঘুরে আসতে হবে। তো চলো আপাতত যাওয়া যাক। তো গাইস প্রসাদের ডালা কিন্তু নিয়ে নিয়েছি এই 3টে, তো 200 করে নিল। আর মন্দিরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর আমার সামনে ঠিক রয়েছে ভৈরব বাবা, উপরে বসে রয়েছে দেখুন। একদম মন্দিরের কাছে কিন্তু রয়েছে শুক্লা ক্যাম্প, তো আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। তো আপনারা চাইলে কিন্তু শুক্লা ক্যাম্পেও থাকতে পারেন। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে না মন্দিরের চূড়াটা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন। তো চলুন বেশিক্ষণ না, আর কয়েক মিনিটের অপেক্ষা,
তারপরে কিন্তু সরাসরি আমরা মন্দিরের কাছে পৌঁছে যাব। তো গাইস ঠিক এই সাইড দিয়ে এসে না এইদিকে চলে যাচ্ছে মন্দিরের দিকে রাস্তা, আর পেছনে রয়েছে কিন্তু রিতাস কুণ্ড। তো এই কুণ্ডে কিন্তু মহাদেবের নাম নিলে না জল ফুটে ওঠে। তো চলো দেখে আসি একবার। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি রিতাস কুণ্ডে। এই কুণ্ডে কিন্তু মহাদেবের নাম নিলে জল ভুরভুরিভাবে উঠে ওঠে, মানে উপরের দিকে উঠে আসে। তো চলো সেটা তোমাদের একবার দেখাই। হর হর মহাদেব, মহাদেব মহাদেব, হর হর মহাদেব। দেখুন গাইস, এগুলো কিন্তু একদম অবাক করা ঘটনা, কিন্তু যে ভগবানের উপর বিলিভ করে না তাদেরকে জাস্ট এগুলো একবার দেখানো উচিত। তো গাইস আবার কিন্তু ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি কিন্তু আবারও হচ্ছে। আর মন্দাকিনী নদীর স্রোতটা দেখো জাস্ট কতটা। তো এর আগের বার যখন এসেছিলাম না, এই পুরো ব্যাকগ্রাউন্ডটাই আলাদা ছিল, আর এখন পুরো আলাদা মনে হচ্ছে। এই ব্রিজটা পার হয়ে গেছিলাম মন্দিরে, কিন্তু পুরোটা আলাদা মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হচ্ছে এই হোটেলগুলোর মাঝের রাস্তা দিয়ে। তো চলো যাওয়া যাক, যেটা দিয়ে যাওয়া যাবে সেটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এই রাস্তাগুলো কিন্তু আগের বার এসেছিলাম তখন কিন্তু সঠিক ছিল, এখন কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে, তার জন্য হয়তো এই রাস্তাটা বন্ধ রেখেছি। তো এদিক দিয়ে মন্দিরে যাওয়ার জন্য এগিয়ে যেতে হবে। আর উপরে দেখতে পাচ্ছ মহাদেব বসে রয়েছে কেদারনাথ মন্দিরে। ভাই মন্দির থেকে কতটা খুশি হচ্ছি না বলে বোঝাতে পারবো না তোমাদের। 1 বছরের মধ্যে 2 বার সবার পক্ষে সম্ভব না ভাই এখানে আসা। মহাদেব 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 মহাদেব। ফাইনালি যেহেতু মন্দিরে এসে পৌঁছেছি, তো এখন কিন্তু প্রথমত লাইনে দাঁড়িয়ে যাবো। লাইন কিন্তু ওই সাইডটায় রয়েছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে লাইনে দাঁড়িয়ে আগে দর্শন করব, তারপর কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ফটোশ্যুট ভিডিও শ্যুট তারপরে করবো, আগে লাইনে দাঁড়িয়ে যাই এবং মহাদেবের দর্শন করে ফিরে আসি। তো গাইস ঘড়ির কাটায় কিন্তু সময় হচ্ছে 3:18। তো আমরা কিন্তু এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গেছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে মন্দিরে প্রবেশ করতে। তো লাইন কিন্তু অনেকটাই পড়ে গেছে। তো গাইস সময় হচ্ছে 3:50 আর মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসেছি। দেখুন মানে কিন্তু প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের দর্শন সম্পূর্ণ হয়ে যাবে যা দেখছি। ভিতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো ফোন কিন্তু এখানে আমাকে অফ করে দিতে হবে। हर हर महादेव, হর মহাদেব। ঘড়ির কাটায় বাজছে 4:10 আর কেদারনাথ মন্দির থেকে দর্শন করে বেরিয়ে এই মন্দিরটা দর্শন করলাম। এখানে চলে এসেছি এই কুণ্ড থেকে জল নেওয়ার জন্য। এই হচ্ছে কিন্তু অমৃত কুণ্ড, একদম কেদারনাথ মন্দিরের পেছনে রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা এই বোতলগুলোতে কিন্তু জল নিয়ে নেবো অমৃত কুণ্ড থেকে। তো চলো নিয়ে নিই। তো 1 ঘন্টার মধ্যে এত সুন্দরভাবে দর্শন হবে না ভাবতে পারিনি, কারণ এর আগের বার যখন এসেছিলাম সকাল 10টা নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম আর দর্শন সম্পন্ন করেছিলাম প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ। তো 1 ঘন্টার মধ্যে এবার হয়ে গেল, সত্যি খুব খুশি হচ্ছি। তো মন্দির তো দর্শন করলাম, তো এবার রয়েছে ভীমশিলা। মহাদেব মহাদেব মহাদেব, সত্যি ভাই প্রচন্ড খুশি হচ্ছি। বাড়িতে বসে আর কতদিন দেখবে এভাবে, চলে আসো। বাজেট তো বেশি লাগছে না তোমরা জানোই, তো তোমাদেরকে তো বলে দিয়েছি কেমন কি খরচ হবে, থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো অবশ্যই ভিডিওটা দেখে বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ো। ওয়েদারটা দেখো জাস্ট কেমন। আমি ভেবেছিলাম এগুলো আরো ক্লিয়ার দেখা যাবে, এই জিনিসগুলো আরো ক্লিয়ার দেখা যাবে, পাহাড়গুলো সবুজে পাহাড়টা। তবে মেঘের জন্য কিন্তু সম্ভব হচ্ছে না, কিছু সময় থাকছে কিছু সময় আবার ঢেকে যাচ্ছে। তো গাইজ ফাইনালি কিন্তু মন্দিরের পেছন সাইডে এসেছি ভীমশিলার কাছাকাছি। তো এই হচ্ছে ভীমশিলা, আর এদিকটায় কিন্তু দেখছেন সবাই পার্সোনাল টেন্ট ক্যাম্প করছে, মানে পার্সোনাল টেন্ট লাগিয়ে তারা থাকছে এখানে। তো আপনারা যদি কেউ চান যে পার্সোনাল টেন্ট ক্যাম্পিং করবেন তো থাকতে পারেন এগুলোতে নিজের টেন্ট লাগিয়ে। তো এ হচ্ছে ভীমশিলা, চলো ভীমশিলার কাছাকাছি যাই। তো গাইজ এই হচ্ছে সে ভীমশিলা, যে ভীমশিলা 2013 সালে যখন উপর থেকে বরফের গ্লেসিয়ার সমেত বরফ গলা জল কিন্তু নেমে এসেছিল, সেই জলে কিন্তু এই মন্দির কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। শুধুমাত্র
এই ভীমশিলার জন্যই রক্ষা পেয়েছিল। এই ভীমশিলা কিন্তু উপর থেকে এখানে এসে অবস্থান করেছিল, তারপর এই ভীমশিলার জন্যই কিন্তু আমাদের এই কেদারনাথ মন্দির রক্ষা পেয়েছিল। তারপর থেকে কিন্তু এই ভীমশিলাটিকে পুজো পাঠ করা হয়। যখন এই পাথর কিন্তু এসেছিল তখন কিন্তু এরকম ভীমশিলা ছিল না, যেহেতু এই মন্দিরটাকে ভীমই রক্ষা করেছিল তার জন্যই কিন্তু এই শিলার নাম ভীমশিলা দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জানাই কেদারনাথ মন্দির বানিয়েছিলেন পঞ্চপাণ্ডবে, তবে বর্তমান মন্দিরটি বানিয়েছেন আদিগুরু শ্রী শঙ্করাচার্য মহারাজ। এবার আপনাদের জানাই কেদারনাথ মন্দির সহ পঞ্চকেদারের স্থাপন কেন হয়েছিল। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে কৌরব ও পাণ্ডবদের বহু আত্মীয়দের মৃত্যু হয়। এই পাপ ক্ষয়ের জন্য পঞ্চপাণ্ডব যখন দেবাদিদেব মহাদেবের দর্শনে হিমালয়ে যান, পাণ্ডবদের দেখে মহাদেব তখন নন্দী রূপ ধারণ করেন। ভীম তখন নন্দী মহারাজকে দেখে বুঝতে পারেন যে মহাদেবী নন্দী রূপ ধারণ করে রয়েছেন। ভীম তখন নন্দী মহারাজকে চাপটে ধরেন এবং নন্দীরূপী মহাদেবের পশ্চাৎভাগ পড়েন কেদার স্তরে। তাই কেদারনাথের কেদারলিঙ্গ নন্দীরূপী পশ্চাৎভাগ। তাছাড়াও শ্রীমদ মহেশ্বরে পড়েন নাভি এবং তুঙ্গনাথে পড়েন বাহু এবং রুদ্রনাথে পড়েন মুখ। তাছাড়াও কল্পেশ্বরে পড়েন জটা। এভাবে কিন্তু পঞ্চকেদারের সৃষ্টি হয়েছিল। মন্দিরের এই পেছন সাইড দিয়ে যে রাস্তাটা আসছে না, এই রাস্তা ধরে যদি আপনারা যান, শ্রী শঙ্করাচার্য মহারাজের মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন নিয়ে যাই সেখানে আপনাদেরকে। এসে পৌঁছেছি, তো এদিক দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে, ঠিক এই সাইড দিয়ে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক। ঘুরে 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 কিন্তু নামতে হবে, আর ঠিক নিচেই রয়েছে মহারাজের মূর্তি। তো চলো যাওয়া যাক। এর আগের বার এসেছিলাম তখন কিন্তু এখানে আসতে পারিনি সময়ের অভাবে, কারণ একদিনের মধ্যে আমরা অনেকগুলো জিনিস কভার করেছিলেন, তার জন্য এতগুলো জায়গা কিন্তু কভার করতে পারিনি। তবে এবার কিন্তু বাকি যেগুলো মিস করে গেছিলাম সেগুলো কিন্তু এবার কভার করে নিয়েছি। এই শঙ্করাচার্যের মূর্তির এই উপরটাতে চলে এসেছি পেছন সাইডে। তো এগুলো থেকে কিন্তু 3টে করে পাথর নেব, দিয়ে ওখানে কিন্তু ঠিক এই রকমভাবে আমরাও সাজাবো। এতে কি হয় বলো তো, তোমাদের যে মনস্কামনা আছে সেটা কিন্তু পূরণ হয়। তো আমরাও কিন্তু করব, পাথর খুঁজে নিই। যেগুলো করা আছে ওগুলো থেকে কিন্তু নিলে হবে না, যেগুলো এমনি পড়ে আছে নর্মালি এগুলো থেকে তুলে নিয়ে যেতে হবে। যারা না মহাদেবের উপর বিলিভ রাখে না, বারবার বলছি, তারা একবার কেদারনাথ এসে দেখো কি করে ভাই পুরো মাফে এই জায়গায় এসে ভীমশিলাটা দাঁড়িয়েছিল। এটা কিন্তু ভাবার মতো ব্যাপার। তো গাইজ এখানে দেখুন টেন্ট লাগিয়ে যারা ক্যাম্পিং করছে না, তাদের মধ্যে একজন সাইকেল নিয়ে কিন্তু যাত্রা করছে। দেখুন ও স্টার্ট করেছে কিন্তু 12 জানুয়ারি 2023, আর 12 জানুয়ারি 2023 থেকে কিন্তু আজ পর্যন্ত যাত্রা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এর মধ্যে কিন্তু ও 12 জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম যাত্রা করছে। এরকম মনের জন্য সবার থাকে না ভাই। দেখো একবার জাস্ট সাইকেল নিয়ে কিন্তু প্রায় 1 বছরের বেশি হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, প্রায় 1.5 বছর পার, 1.5 বছর থেকে কিন্তু যাত্রা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো চলো উপরে ভৈরব বাবা বসে আছে, ভৈরব বাবার ট্রেকটা কমপ্লিট করে নি। পায়ে কিন্তু জুতো নেই, জুতো খুলে রেখে দিয়েছি, চলো যাওয়া যাক। তো গাইস কেদারনাথ মন্দির থেকে এগিয়ে এলাম উপরে ভৈরব বাবা ট্রেক করবো বলে। আর এ হচ্ছে মন্দাকিনী নদী। মন্দাকিনী নদীর জাস্ট স্রোতটা দেখুন কতটা, উপর থেকে কিন্তু বরফ গলে আসছে। আর এই স্রোত মারাত্মক স্রোত ভাই। এটা কিন্তু আমি সেকেন্ড টাইম ট্রেক করছি ভৈরব বাবার। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা কেদারনাথে ট্রেক করছো বা এসেছো ট্রেকে, তারা কিন্তু কেদারনাথ ট্রেক সম্পন্ন করে কিন্তু এই ভৈরব বাবার ট্রেক কিন্তু অবশ্যই করবে। কারণ এই ভৈরব বাবার ট্রেক না করলে না কেদারনাথ যাত্রাটা পুরো বৃথা যায়। আজ হচ্ছে 2 জুলাই, আর এখানে কিন্তু নেটওয়ার্ক একবারেই নেই। তো যে নেটওয়ার্ক মেশিনগুলো লাগানো আছে সেগুলো কিন্তু এখন বন্ধ আছে, প্রায় এখনও 3 থেকে 4 দিন বন্ধ থাকবে। তো এতে একটা সমস্যা হয়ে গেছে। বাড়ি থেকে অনেক বন্ধুবান্ধব ফ্যামিলি তারা বলেছিল ভিডিও কলে দেখবে, তাদেরকে কিন্তু দেখাতে পারলাম না, খুব খারাপ লাগছে। তবে ভিডিও তো আসছে, ভিডিও তো দেখবেই, চাপ নেই ভাই। নিমেষের মধ্যে না ওয়েদার কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। নিচে দেখলাম উপরটা ক্লিয়ার ছিল, এই উপরে এলাম তো মেঘে আবার ঢেকে দিল। ভৈরব বাবা ট্রেক করলে না পাহাড়ে একটা সুন্দর জিনিস দেখতে পাবেন, দেখবেন। দেখুন এ হচ্ছে পাহাড়ের মধ্যে ফুল, পাহাড়ি ফুল। তো ভাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরোটাতেই রয়েছে, নিচেও রয়েছে। যারা নিচে শর্টকাট নিচ্ছে তারা ভাবছে যে তারা আরামে আসছে, কিন্তু আমার মনে হয় তারাই বেশি কষ্ট পাচ্ছে। তো এইভাবে আসার থেকে এইটা আসা ভাই অনেক ভালো। তো ভাই এর থেকে কিন্তু আমরা ছাতা ক্যারি করছিলাম,
আর জুতো শুজ। তো মন্দিরে ঢোকার জন্য কিন্তু কেদারনাথ মন্দিরে ঠিক লেফট সাইডে রয়েছে লকার রুম। সেই লকার রুমে কিন্তু সেগুলো রেখে দিয়েছি, 10 টাকা করে নিল। তো রেখে কিন্তু আমরা এখন আপাতত ট্রেক করছি খালি পায়ে। এখান থেকে কিন্তু কেদার ভ্যালি দেখাই যাচ্ছে না, এত কিন্তু মেঘ হয়ে গেছে, দেখুন কিছু দেখা যাচ্ছে না। তো এই ল্যান্ডস্কেপগুলো না ভোলার নাই, এত সুন্দর। তো এই সময় এসেছি এই কারণেই, কিন্তু বৃষ্টির সমস্যা এটাই একটা বড় জিনিস। তবে যেটুকু ভিউ পাচ্ছি না, খুব সুন্দর ভিউ পাচ্ছি। আর তোমাদের এটা ইনফরমেশান দেওয়া হয়নি, আমাদের কিন্তু এই কেদারনাথের রেজিস্ট্রেশন করা ছিল 3 তারিখ, তবে আমরা এন্ট্রি করেছি 1 তারিখে। তো এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয়নি, 2 দিন 1 দিন আগে আপনারা আসতে পারেন বা 2 দিন 1 দিন পরেও আপনারা আসতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। পৌঁছে গেছি, এই হচ্ছে ভৈরব বাবার টেম্পল। চলো ভিতরের দিকে যাওয়া যাক। ভৈরব বাবার দর্শন কিন্তু করলাম। আর উপরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না, এগুলো তো তোমরা কিন্তু চাইলে চাপতে পারবা এই দিক দিয়ে। উপর থেকে কিন্তু কেদার ভ্যালিটা না খুব সুন্দর দেখায় আর কি, কিন্তু এই মেঘে দেখানো পসিবল হচ্ছে না। তো আমি কিন্তু কেদারের প্ল্যান করেছিলাম একটা ফুল ডে এবং একটা হাফ ডে, কিন্তু সেটার আর প্রয়োজন নাই যা দেখছি। অর্থাৎ কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি, কারণ আমি ভেবেছিলাম একদিন শুধু দর্শনের জন্য সময় লেগে যাবে, যেটা আমার আগের বছর হয়েছিল। তার জন্যই কিন্তু একটা হাফ ডে আমি বাড়িয়ে দিয়েছিলাম, যাতে ফটোগুলো ভালোভাবে আর কি ক্লিক করতে পারি। আর এই ভৈরব বাবা আর পেছনে যে শঙ্করাচার্য মহারাজের মূর্তি আছে, এগুলো যাতে একটু ভালোভাবে দেখতে পারি, তার জন্যই কিন্তু এই 2 দিনের প্ল্যান আমি করেছিলাম। তবে একদিনে কিন্তু কভার হয়ে গেছে। এবার কিন্তু তোমাদের একটু কেদার ভ্যালিটা দেখিয়ে দিই। মানে ক্লিয়ার কিন্তু আসছে না, এখনো মেঘ রয়েছে, তবে যতটা পারলাম তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করলাম। দেখি এরপর ললিত বাবার আশ্রমে আমাদেরকে যেতে হবে, তো চলো যাওয়া যাক। হর হর মহাদেব, हर हर महादेव। ঘড়িতে বাসছে কিন্তু 6:50, মানে প্রায় 7টার কাছাকাছি। আর এখন কিন্তু সন্ধ্যা আরতি হবে, তার জন্য কিন্তু সমস্ত মানুষ কিন্তু এসে বসে গেছে সন্ধ্যা আরতি দেখার জন্য। ঘড়িতে সময় হচ্ছে প্রায় 7টা, আর এখনো কিন্তু কেদারনাথ ভ্যালির লাইট এতটা। তো গাইস আরতি কিন্তু 7:30, আর এখন কিন্তু নন্দী মহারাজের পুজো স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখে ফিরছি, এবং এখান থেকে কিন্তু সরাসরি চলে যাচ্ছি ললিত বাবাজির আশ্রমের দিকে। ঠিক এই ব্রিজটা কিন্তু আমাদেরকে পার হয়ে যেতে হবে, তো চলো ঘুরে আসছি একবার। তো গাইস বাবাজির আশ্রম যাওয়ার জন্য কিন্তু পার হতে হবে, এই ব্রিজটাই পার হতে হবে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, বাবাজির আশ্রমে গিয়ে কিন্তু আমরাও এই ভজনে মেতে উঠেছিলাম। যতক্ষণ আমি ভিতরে ছিলাম মনে হচ্ছিল না একবারও যে বাড়ি ফিরি, সত্যি আলাদা একটা জায়গা। ঠিক রাত্রি 9:30-10টা নাগাদ ললিত বাবাজির আশ্রমের ভজন শেষ হলে ভোজন করে কিন্তু আমরা টেন্টে ফিরেছিলাম। তো গাইজ এই হচ্ছে বেস ক্যাম্পের টেন্ট। তো আমাদের টেন্ট হচ্ছে এটা। তো 3 জনের কিন্তু
এই টেন্টটা ছিল আমাদের জন্য। এরকম কিছু 10 জনের থাকার জায়গা আছে, তবে এখন যেহেতু অফ সিজন চলছে তার জন্য কিন্তু আমাদের 3 জনকে এই বড় টেন্টটা দিয়ে দিয়েছে। তো এই টেন্ট যদি বুক করতে চাও তাহলে কিন্তু তোমাদের সাথে একজনের পরিচয় করে দিচ্ছি, তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তো গাইস, এ হচ্ছে ঋত্বিক ভাই, আর আমরা কিন্তু এই মুহূর্তে ট্রেক করে উপরে চলে এসেছি। তো ঋত্বিক ভাই তোমাদের টেন্টের ব্যাপারে কিছু ডিটেলস দেবে। তো ঋত্বিক ভাই বলো। हेलो गाइस, हाँ ये हैं अभय भाई हाँ। जो पिछले साल हमारे हाँ। टेंट में आए थे हाँ। केदारनाथ में, और इस साल आए तो इन्होंने कांटेक्ट किया था। हाँ तो अगर आप लोग भी केदारनाथ आओगे तो अभय भाई मेरा नंबर अपने उसमें डाल देंगे यूट्यूब में। हाँ डिस्क्रिप्शन में दे दूंगा। तो हमारा टेंट है केदारनाथ में बेस कैंप में। हाँ। यहाँ से मंदिर 1 किलोमीटर होगा, स्ट्रेट हाँ। है, डाउन है, विद चढ़ाई कुछ नहीं है। हाँ तो आपको रहने खाने की हमारी दुकान भी है, सब कुछ सब व्यवस्था कुछ है। रहना खाना जो भी आपका सब कुछ हो जाएगा बढ़िया, ठीक है। तो आप कितने भी लोग हो, चाहे 300 400, वो टेंट हमारे पास है। अगर रूम का भी होगा तो रूम का भी कर मतलब देंगे। कोई अगर आए उसका बजट भी नहीं है, मिनी बजट में हाँ। ट्रेवल कर रहा है, तो उनका भी तो कोई दिक्कत हेल्प कर नहीं। दोगे। हाँ बिल्कुल। हाँ, हाँ। गाइस, हमने परसों एक बाबा लोग आए थे जो हाँ, हाँ। यहाँ से आए थे, कहाँ से, वृंदावन से। वृंदावन तो उत्तर आपने प्रदेश। मेरा स्टेटस देखा होगा, हाँ हाँ हाँ। जो मतलब बाहर पे सो रहे थे तो उनके पास पैसे नहीं थे, अच्छा, तो मैंने उनको अपने टेंट में फ्री में सुला दिया था। अरे भाई हाँ, सही भाई, ऐसा लो इंसान ना हर कोई नहीं होते। ऐसे कोई दिक्कत नहीं भाई जी, अगर किसी के पास पैसे नहीं है तो कोई दिक्कत नहीं। हाँ। बट अगर तो- आप केदारनाथ आओगे तो अभी तो मत आना, क्योंकि अब जुलाई अगस्त का टाइम बरसात हाँ, होती है, बरसात। तो पहाड़ों में पत्थर गिरते हैं, रास्ते टूटते रहते हैं, तो भी मत आना आप। मतलब कौन सा टाइम अच्छा होगा आने के लिए? सितंबर अक्टूबर। सितंबर। और पहले ओपनिंग के टाइम कौन सा टाइम अच्छा होता है? ओपनिंग के टाइम भी मई जून में तो बहुत भीड़ रहती है, भीड़ रहता तो है। आप अगर आपका मई जून में आने का प्लान बनेगा अच्छा, तो कोई बजट ट्रिप कर रहा है तो कौन सा टाइम उनके लिए अच्छा होगा? सितंबर अक्टूबर, ये सितंबर सही है। अक्टूबर बजट ट्रिप होगा और बजट, हाँ। अच्छा व्यू भी आ जाएगा। हाँ, अच्छा व्यू। जैसे हम लोग पहले किया था। हाँ पहले इस टाइम, हाँ, हाँ उस टाइम। और मई जून में अगर आओगी तो पहले से बुक करके आना, हाँ हाँ, क्योंकि मतलब मई नहीं जून के मिलता टाइम यहाँ बहुत भीड़ होती है, तो फिर जो लोग रात को होते हैं उनको टेंट भी नहीं मिलते हाँ, हैं, हाँ। या फिर बाहर पे रहते हैं। तो हाँ। बाकी अभय के चैनल को सब्सक्राइब हाँ, करें, और तो- मेरा एक यूट्यूब पे ये इंस्टा पे चैनल है, मैं केदारनाथ से। हाँ। आप उसको आपका follow करें। चैनल नाम थोड़ा बता दीजिए, मैं तो डिस्क्रिप्शन में भी दे दूंगा और डिस्प्ले भी मेंशन कर दूंगा, फिर हाँ, भी बता दीजिए। वो मैं केदारनाथ से। मैं केदारनाथ से। हाँ। তো এই পেজটা কিন্তু ইনস্টাগ্রামে রয়েছে, ফলো করে নেন। এই পেজে কিন্তু ডেলি আপডেট দেয়, কেমন কি ওয়েদার রয়েছে বা কেমন কি বাজেটের মধ্যে এখন ট্রিপ করা যাবে, কেমন কি রয়েছে জায়গাটা এখন, সেগুলো কিন্তু ডেলি আপডেটস কিন্তু ঋত্বিক ভাই দিয়ে থাকে। তো তার इंस्टा आईडी কিন্তু ফলো করে নিও। यूट्यूब चैनल है क्या आपका? नहीं नहीं, ओनली इंस्टा आईडी है, सिर्फ इंस्टा आईडी है শুধু। তো ওখান থেকে কিন্তু ফলো করে নিও। কেউ যদি মেয়ে আসতে চাও তো বাজেট ট্রিপে যদি করো বা টেন্টে থাকতে চাও তো অ্যাডভান্স যদি বুকিং করো না, ঋত্বিক ভাইকে নির্ভয় বিশ্বাস করতে পারো। হচ্ছে বেস ক্যাম্প, আর এই বেস ক্যাম্পে কিন্তু তোমরা টেন্ট পেয়ে যাবে। এখান থেকে কেদারনাথ ডিস্টেন্স হচ্ছে কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে, 1 কিলোমিটার মধ্যে আছে। আর চড়াও কিন্তু খুব কঠিন নাই, হালকা হালকায় যেতে হচ্ছে। আমরা কিন্তু 2বার আসা যাওয়া করলাম। আর সব থেকে বড় ব্যাপার, আগে গিয়ে কিন্তু বাজেটের মধ্যে আপনারা টেন্ট পাবেন না। ওখানে টেন্ট রয়েছে 1000, 2000, 1500, তো অনেকটা আপনাদের অ্যাফোর্ড করতে অসুবিধা হবে। তার জন্য কিন্তু এই বেস ক্যাম্পে আপনারা নিতে পারেন। ঠিক আছে, ठीक है भाई। आज तो আমরা বেরিয়ে যাব, তো फिर कभी आएंगे, फिर बोले तो 1 साल में फिर आ जाएंगे हाँ, केदारनाथ। आपके पास मेरा हर नंबर साल, है। हाँ हाँ, हर साल तो एक टाइम करना ही है केदारनाथ यात्रा। चलो, बाकी भाई जी आए हाँ। पहाड़ों में हाँ और घूमिए पहाड़ों में, पहाड़ों हाँ, में मजे लीजिए। बहुत मजा। हाँ। जय श्री केदार, हर हर महादेव। हर हर महादेव। তো গাইস, রাত্রে কিন্তু আমরা ললিত বাবাজির আশ্রমে গেছিলাম এবং ভজন শুনেছিলাম বা ভজনে অংশগ্রহণ করেছিলাম বলতে পারেন, যেটা আপনাদের দেখিয়েছিলাম। তারপর কিন্তু ওখান থেকে ভোজন করে এসেছিলাম। তো অনেক রাত্রি হয়ে গেছিলো, আর ফোনেও কিন্তু সেরকম চার্জ ছিল না, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন কিন্তু আবার ট্রেন থেকে বেরিয়ে গেলাম, আর মন্দিরে গিয়ে কিছুটা ফটোশ্যুট করবো আর একটু ঘুরে আসবো। তারপর আমরা কিন্তু নেমে যাবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তোমাদের মধ্যে যারা হেলিকপ্টার বা চপারে আসতে চাইছো তাদের জন্য কিন্তু বেশি সময় লাগবে না এখানে। মানে সকালবেলা যদি তোমরা আসো তাহলে কিন্তু দর্শন করে বিকেলের মধ্যে বেরিয়ে যেতে পারবে। তো যারা হেলিকপ্টার বুক করতে চাইছো তারা কিন্তু হেলি যাত্রা যেই পোর্টাল আছে সেখান থেকে বুক করতে পারো। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে দিও, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। যাদের কিন্তু ক্যাশ শেষ হয়ে যাবে তারা কিন্তু এখানে এটিএম রয়েছে, ক্যাশ উইথড্রল করে নিতে পারো। ঠিক এই জায়গা থেকে এসে যে এই জায়গাটা দেখতে পাবেন, ব্রিজটা, এই ব্রিজের কিন্তু সামনাসামনি রয়েছে এটিএম এখানে, SBI এবং HDFC। তো ক্যাশ শেষ হয়ে গেলে কিন্তু এখান থেকে এটিএম এর মাধ্যমে তুলে নিতে পারো। তো গাইস, সকাল থেকে কিন্তু শুধু চা খেয়েছি, তো এনার্জি কিন্তু একটু কোনো নাই। তার জন্য এই 25 টাকার লস্যি কিন্তু 50 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। তো এটাই কিন্তু খেতে হবে এখন হাঁটার জন্য। কেদারনাথে নয়, এই রোদটা কিন্তু একদম ঝলকে দিচ্ছে গা হাত পা। এত তারপর স্যার ছোটন বলছে যে ওর জন্য এসছে রোদটা। কেমন লাগছে তোমার এখানে? চরম ভালো। তারিখ হচ্ছে আজকে কিন্তু 3 জুলাই, মানে 3 জুলাই। আর 3 জুলাইয়ে কেদারনাথের ভিড় ঠিক কিছু এরকম। আর আজকে কিন্তু সকাল থেকে প্রায় ওয়েদার ঠিকই আছে, বৃষ্টি এখনো নামেনি, আর রোদও কিন্তু উঠে গেছে, আর মেঘ কিন্তু গোড়াটাই ঘিরে ফেলেছে।
আমাদের মধ্যে যদি কেউ না এই মন্দিরের আশপাশে যে হোটেলগুলো রয়েছে এই হোটেলে থাকতে চাও তাহলে কিন্তু আমি কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তো অবশ্যই চেক আউট করে নেবে এবং কন্ট্যাক্ট করে নেবে। এমন জায়গায় আছি না ভাই, সত্যি বলছি বাড়ি ফেরার মন করছে না, তবে এখান থেকে আমাদের কাজকে নামতে হবে, কিছু করার নেই। আবারও কোনোদিন আসবো, তোমাদের দেখাবো, আর সেরকম কিছু বলতে চাই না। চলো বেশ কিছুক্ষণ অনেকক্ষণ কাটালাম এখানে, তো এবার নিচের দিকে নেমে যেতে হবে আমার। মেরে প্যারে মহাদেব, সত্যি এখান থেকে ছেড়ে না যাওয়ার একটু কোনো মন করছে না। এই স্বর্গ ছেড়ে সবাই কিন্তু যেতে চায় না, কিন্তু কিছু করার নাই, যেতে তো হবেই। চলো স্টার্ট করে দিলাম ট্রেক। আবার প্রথমত বেস ক্যাম্পে যাব, যে ক্যাম্পে ছিলাম ওখান থেকে লাগেজ নেব, তারপর আবার ট্রেক স্টার্ট করে দেবো। বেস ক্যাম্প থেকে কিন্তু এই মন্দিরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার মতো, তো 1.5 কিলোমিটারে কিন্তু তোমাদের অনেক টাকা সেভ হবে 1.5 কিলোমিটার ট্রেক করতে পারলে। তো চলো যাওয়া যাক নিচের দিকে। তো গাইজ এই ছিল কিন্তু আমাদের টেন্ট, আর আপাতত কিন্তু আমরা বেরিয়ে পড়ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো এখন সময় হচ্ছে কিন্তু 2:37, তো নামতে কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে, যা আনজাত পাচ্ছি। তো প্রায় ওই হিসাবে দেখলে 8টা বেজে যাবে, 8-9টা বেজে যাবে। তো দেখি ওখানে গিয়ে আবার গৌরীকুণ্ড থেকে ট্যাক্সি পাবো কি, এক জ্বালা। তো চলো বেশি সময় নষ্ট না করে এগোনো যাক। এই হচ্ছে কিন্তু ঘোড়া স্ট্যান্ড, এর আগের বার ছিলাম তখন কিন্তু ছিল না, এটা নতুন করে করা হয়েছে। আর ওয়েদার কিন্তু আবার বৃষ্টি আবহাওয়া মনে হচ্ছে, তো দেখা যাক কি হয়। তো গাইজ দেখুন এই জুলাইয়ে এখনো পর্যন্ত কতটা বরফ পড়ে আছে কেদারনাথের রাস্তায়, পুরোটাই কিন্তু বরফ। আমরা কিন্তু কেদারনাথ থেকে গৌরীকুণ্ডের ট্রেকটা প্রায় 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করে ফেললাম, আর এখন কিন্তু যাচ্ছি গৌরীকুণ্ডের গৌরী মাতা মন্দিরে। তো চলো যাওয়া যাক। 4 ঘন্টার ট্রেকটা কিন্তু আমরা যদি চাইতাম 3.5 ঘন্টায় পারতাম, মানে আমাদের আধ ঘন্টা কিন্তু ফালতু ওয়েস্ট হয়েছে কিছু কারণবশত। তো এটা কিন্তু আমরা 3.5 ঘন্টায় কভার করতে পারতাম, আর এই বৃষ্টির জন্য কিন্তু বড় সমস্যা হয়ে গেছে। কেদারনাথ গেলে কিন্তু এই গৌরী মাতার মন্দিরটা আগে দর্শন করবে তোমরা, কিন্তু আমাদের সময়ের অভাব ছিল যেহেতু, তার জন্য কিন্তু করতে পারিনি। তো যাই হোক এখন করে নেব, দিয়ে আবার আমরা সোনপ্রয়াগের দিকে রওনা দেবো। আপনারা কিন্তু গৌরীকুণ্ড ওঠার আগে কিন্তু ডান দিক দিয়ে একটা রাস্তা পেয়ে যাবেন, এই রাস্তা ধরে আসলে কিন্তু এই জায়গায় আপনারা এসে পৌঁছবেন। এখান থেকে কিন্তু এই দিকটায় উঠে যেতে হবে, আমরা কিন্তু ওই উপর থেকে নামলাম, এই দিকটা উঠে কিন্তু গৌরী মাতার মন্দির রয়েছে, আর এই দিকটায় রয়েছে গৌরীকুণ্ড, যেখানে কিন্তু স্নান করতে পারবেন গরম জলে। তো ওরা যেহেতু দেখেনি তার জন্য ওদেরকে একবার দেখাতে নিয়ে যাচ্ছি, সেটাকে তোমাদেরও দেখানো হয়ে যাবে। তো গাইস এটাই কিন্তু হচ্ছে গৌরীকুণ্ড। তো গাইস গৌরী মাতার মন্দির আসার জন্য না আপনারা ওই উপর থেকে নেমে যেতে পারেন, বা এই দিক দিয়ে গৌরীকুণ্ড হয়েও উঠতে পারেন। ঠিক এই দিকে চলে যাচ্ছে মন্দিরের দিকে রাস্তা, আর ওই হচ্ছে গৌরী মাতার মন্দির। তো চলো ভিতরের দিকে আপাতত যাই। তো গাইস ফাইনালি কিন্তু এসে পৌঁছেছি গৌরী মাতার মন্দির, আর বেশিক্ষণ এখানে সময় দেওয়া যাবে না, কারণ আমাদেরকে আবার শেয়ারিং ট্যাক্সি করে সোনপ্রয়াগ যেতে হবে। তো চলো কিছু ফটো ক্লিক করে নিই, তারপর বেরিয়ে পড়বো এখান থেকে। গুড মর্নিং ফ্রম সীতাপুর বাস স্ট্যান্ড। তো কাল আমি যে কেদারনাথের ট্রেনটা ছিলাম বেস ক্যাম্পে, সেখানে কিন্তু ট্রেনটা আমি প্রায় 3টা দিন ধরা যায়, মানে 3টা দিনের রেন্ট কিন্তু দেওয়া আমাদের উচিত। সেখানে কিন্তু আমি দিয়েছি শুধু 1000 টাকা, তাও কিন্তু সে নিচ্ছিল না, এতটাই তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, সে কিন্তু নিতে চাইছিল না। তো আমি কিন্তু জোর জবরদস্তি দিয়েছি, কারণ ব্যবসার জায়গায় ভাই, তো তোমরা আসলে অবশ্যই ওখানে থাকতে পারো, ছেলেটা ভাই খুব ভালো। আর কাল কিন্তু আমি কেদারনাথ থেকে ট্রেক করে নেমেছিলাম, তারপর কিন্তু এই সীতাপুর বাস স্ট্যান্ডে কিন্তু বাস স্ট্যান্ডের কাছাকাছি কিন্তু হোটেল নিয়েছিলাম 500 টাকার মধ্যে। তো আগের বার যেখানে ছিলাম, মানে যাওয়ার সময় যেখানে ছিলাম ওখানে কিন্তু হোটেল রুমস পাইনি, কারণ সব বুক হয়ে গেছিলো, তার জন্য আবার খুঁজতে হয়েছিল। তো অল্প টাকায় পেয়ে গেছিলাম 500 টাকায়। তোমরা যদি থাকতে চাও তাহলে কিন্তু আমি কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে কন্ট্যাক্ট করে থাকতে পারো। কেদারনাথের পর্বটা এতটাই থাকছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে কমেন্ট বক্সে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলটা নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।